শুরু করছি আজকে এই উপন্যাসের পঞ্চম পর্ব। রাতের লোকাল ট্রেন। বি শিফটের ডিউটি সেরে বুক পকেটে কাঁকড়া বিছে নিয়ে বাড়ি ফিরছে বিমান। এর আগেও বহুবার অফিস বুক পকেটে কাঁকড়া বিছে ঢুকিয়ে দিয়েছে, মানে শো কজ নোটিস। ডেসপ্যাচের অ্যানিমিক ও রোগা লতিকা বিশ্বাস আজ অফিসে ঢুকতেই চিঠিটা বাড়িয়ে দিল। লতিকাও জানে কিসের চিঠি, বিমানও জানে। তবু এ সময় লতিকা বিশ্বাস অবধারিতভাবে মুখটা দুঃখ দুঃখ করে নেয়। গত 5 বছর ধরে অফিস বিমানের কাজে খুশি নয়। বিমান নাকি ফাঁকিবাজ, প্রচণ্ড কামাই করে, ইত্যাদি ইত্যাদি। আসলে এসব নয়। বিমান যেটা করে সেটা হলো উদ্যমী কর্মীকে মালিকের বিরুদ্ধে বিষিয়ে দেয়। কর্মী পঙ্গু করার ব্যাপারে বিমান এক্সপার্ট। এইসব মালিকের কানে যেতে সময় লাগে না। স্বাভাবিক কারণেই পরের পর শোকজ নোটিস খেয়ে যাচ্ছে বিমান। ইদানিং বোর লাগে, আর অপমানিত লাগে না। বিমানের মনে হয় লতিকার জায়গায় যদি অন্য কোনো সুস্বাস্থ্যের মেয়ে ওই সিটে বসত তাহলে হয়তো এত শোকজ খেতে হতো না। চিঠিটা খুলেও দেখেনি বিমান। কিছু একটা ছুতো উদ্ধৃত করা আছে চিঠিতে। আগামীকাল অফিসে ঢোকার আগে ইউনিয়ন অফিসে যেতে হবে। তপনদা চিঠিটা আর 50 টাকা নেবে। পরশু উত্তর তৈরি। 50 টাকা উকিলের ফিস। ব্যাপারটা পুরো ঢপ। টাকাটা নিজের পকেটে পুরে নিজেই উত্তর লিখে দেবে তপনদা। কলকাতার এক ঘিঞ্জি এলাকার মধ্যে প্রায় 10টা চামড়া কারখানার ইউনিয়নের একচ্ছত্র প্রেসিডেন্ট এই তপনদা। ফলে দিনে অন্তত 10টা এরকম চিঠির উত্তর লিখতে হয়। দিনে 500 টাকা। তারপরেও উন্নয়ন আর গঠনমূলক এই দুটো ছক তো আছেই। মাঝে মধ্যে ইউনিয়ন অফিস থেকে জিভ বেরিয়ে আসার মতন বিল বই বেরিয়ে আসে। তপনদা ক্লাসিক খান, বলেন চামড়ার গন্ধ আজও সহ্য হলো না। আর এখানে কাজ করতে করতে বিমানের মনে হয় নিজের চামড়া পুড়ে গেলেও সে গন্ধ পাবে না, তার নাক মরে গেছে। বাবা নানা সুপারিশ লাগিয়ে এই চাকরিটা জোগাড় করে দিয়েছিল। তার কিছুদিন পরেই বাবা মারা গেল। মা তো অনেক আগেই চলে গেছে। বাবা জেনে গেল ছেলে আমার দাঁড়িয়ে গেছে। কি ভুলই যে বাবা জেনে গেল। চাকরিটা কচু পাতার জলের মতোই রয়ে গেল। এই বিমান এককালে কি দেখতে ছিল। এখনও রাজনগরে দাস স্টুডিওতে ওর একটা ছবি বড় করে ডিসপ্লে করা আছে। একসময় দারুণ আবৃত্তি করত। তাৎক্ষণিক বক্তৃতায় 2-3 বার প্রাইজও পেয়েছে। সব নষ্ট হয়ে গেছে এই অনিশ্চিত চাকরিটা করতে করতে। কীরকম জড়তা এসে গেছে জিভে, গলার আওয়াজটাও নষ্ট হয়েছে। থেকে থেকেই মনে হয় কিছুই হলো না। অনেক কিছুই হবার কথা ছিল, কিন্তু রাস্তাঘাটে নতুন নতুন গাড়ি বেরোচ্ছে, প্লেনের ভাড়া লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে। আজ পর্যন্ত এরোপ্লেনে চড়া হলো না বিমানের। জীবনে পাওয়া বলতে কেয়া বৌদি, তাও বৌদির বয়সটাও লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে। বৌদিদের বাড়িটাকে হিংসে করে বিমান। ভাগ্য আর কাকে বলে। একটা পাগল দিনের পর দিন অফিস যাচ্ছে, পর্যাপ্ত টাকা জমা হয়ে যাচ্ছে ব্যাংকে। শোকজের কোনো প্রসঙ্গ নেই, অথচ তার ভাগ্যে। ট্রেনটা রাজনগর স্টেশনে ঢুকছে। সিট ছেড়ে উঠে পড়ে বিমান। দরজা আগলে দাঁড়িয়ে আছে মোটা মতন একটা লোক, একটু দুলছে। রাতের ট্রেনে এটা পরিচিত দৃশ্য। মফস্বলের উঠতি বড় লোকদের এখন এটাই ফ্যাশন। কলকাতায় মাল খেয়ে ঠিক বাড়ি ফিরে আসা। আর যারা মদ খায় না তারা সেলুলার ফোনে কথা বলতে বলতে বাড়ি ফেরে। মোটা লোকটা যদি এভাবে দরজা আগলে দাঁড়িয়ে থাকে কি করে নামবে বিমান? লোকটার গায়ে টোকা মেরে বিমান জিজ্ঞাসা করে, দাদা আপনি কি নামবেন? লোকটা ঘুরে তাকায় বিমানের দিকে, আধবোজা চোখ, জড়ানো গলায় বলে, আপনিও নামবেন বুঝি? হ্যাঁ। আপনি কি এই রাজনগরেই থাকেন? হ্যাঁ, রাজনগরেই থাকি। কেন? এবার লোকটা বলে, রাজনগরে থাকেন অথচ আমাকে দেখে বুঝতে পারছেন না আমি কোথায় নামবো? কথাটা খুব একটা পরিষ্কার হলো না বিমানের কাছে। প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে। লোকটা নামলো, তারপর বিমান নামলো। বিমানের পেছনে আরও 2-1 যাত্রী নামলো। লোকটা প্ল্যাটফর্মে নেমে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে আর দুলে যাচ্ছে। বিমান লোকটার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। লোকটা ডাকলো, আরে ও দাদা, শুনছেন?
আপনি কি সত্যি আমাকে চিনতে পারছেন না? বিমান দাঁড়ায়। বিমান ভাবে লোকটা সত্যি কি কোনো কেউকেটা নাকি নেশার ঘোরে ভুলভাল বকছে। বিমান এগিয়ে আসে লোকটার মুখোমুখি। অভিমানী মুখ, গলায় মোটা সোনার চেন, চোখের তলায় টাকার পলিমাটি। বিমান বলে, কিছু মনে করবেন না স্যার, আমি সত্যিই আপনাকে চিনতে পারছি না। খুব খারাপ লাগছে। আমার ধারণা ছিল রাজনগরের সবাই আমাকে চেনে। খুব ইনসাল্টেড লাগছে নিজেকে। লোকটা খুব দুলছে, একটু এগোনোর চেষ্টা করছে কিন্তু পারছে না। বিমান বলল, চলুন আপনাকে রিকশায় তুলে দিই। কেন? আপনি তো আমাকে চেনেনই না। একজন অচেনা লোকের জন্য কেন আপনি এত করবেন? আমার মাতৃভূমির মানুষ আমায় চেনে না। হায় হায়। লোকটার গলায় হতাশা ঝরে পড়ে। নেশাটা বেশ জমে গেছে, স্কচ খেয়েছে মনে হয়। লোকটার থাবা বিমানের কাঁধে পড়ল, থাবায় 2-4টে আংটি। চলুন ভাই, বলছেন যখন এগিয়ে দিন। লোকটির শরীরে ভার অনেকটাই বিমানের কাঁধে দিয়ে দিয়েছে। এই বিজাতীয় ঘটনায় জড়িয়ে পড়ে সুকজের জ্বালা একটু কমেছে, সেটা টের পায় বিমান। লোকটাকে নিয়ে রিক্সা স্ট্যান্ডের দিকে এগোয়। রিক্সায় বিমানকে প্রায় জোর করে তুলে নিয়েছে লোকটা। বেশ বেহুশ। লোকটা সাদা ধবধবে পাজামায় নিজের চটিটা বুলিয়ে দিতে ইচ্ছে করছে বিমানের। এটা অযথা বড়লোকদের উপর প্রতিশোধ স্পৃহা। চটিটা সবে পাজামায় তুলতে যাবে বিমান, এমন সময় লোকটা বলে ওঠে, আমি আমি বাবু পাল, রাজনগরের স্থপতি। আপনি চেনেন না? দূর, নেশাটাই কেটে গেল। বিমান পা সরিয়ে নেয়। লোকটা বিমানের জীবনে কখনো কাজে লাগতে পারে? বাবুপালকেই প্রথম দেখল বিমান। নাম শুনেছে প্রচুর, উঠতি প্রমোটার। রাজনগরে 6-7টা হাউজিং কমপ্লেক্স তৈরি করেছে। শোনা যাচ্ছে এবার ঘড়িবাড়ি ভেঙে বিশাল কমপ্লেক্স তৈরি করবে। এইসব লোকের সঙ্গে জুড়ে গেলে কিছু গুঁড়ো জুটেই যাবে। এই অপমানে চাকরি আর করতে ইচ্ছে করে না বিমানের। এই বাবুপালের কাছেই সে ব্যবসা শিখবে। রিক্সা থেকে প্রায় বেরিয়ে যেতে চাইছে বাবুপাল। একটা হাত বাইরে ঝুলছে, হাতে দামি ঘড়ি। কোনো ক্রমে ধরে আছে বিমান। হঠাৎ চটকা ভেঙে বাবুপাল বলে ওঠে, আরে, আমি রিকশায় কেন? আমার তো বাইক আছে। বাইক তো স্টেশনে, সাইকেল স্ট্যান্ডে। যা যা শালা, রিক্সা, গাড়ি ঘোরাও। রিক্সাওয়ালা নির্দেশ না মেনে রিক্সা চালিয়েই যাচ্ছে। কি হলো বলছি না গাড়ি ঘোরাতে? রিক্সাওয়ালা বলে, আজ আপনি আর গাড়ি চালাতে পারবেন না। বাবুপাল খুশি হয়। বিমানকে বলে, দেখেছেন, রাজনগরের রিক্সাওয়ালাও কি সমজদার, আর আপনি আমাকে চেনেন না। রিক্সা রাস্তার গচ্চায় লাফাচ্ছে, বাবুপালের পেটের চর্বিও লাফাচ্ছে। কত আর বয়স হবে লোকটার? বিমানেরই বয়সী। অথচ এই বয়সেই যা টাকা করে নিয়েছে, বাকি জীবনটা কাজ না করে মাল খেয়েই কাটিয়ে দিতে পারবে। টাকা এইসব লোকেদের ভালোবাসে নাকি এরা টাকার গন্ধ চেনে? টাকার গন্ধ কথাটা খুব শোনা যায়। সত্যি কি টাকার কোনো গন্ধ আছে? আছে হয়তো। বিমান সেই গন্ধ আর পায় না। চামড়া কারখানায় কাজ করে নাকটা নষ্টই হয়ে গেছে। একটা বিরাট গেটওয়ালা বাড়ির সামনে রিক্সা থামল। রিক্সাওয়ালা বাড়িটা চেনে। বিমান আগেই রিক্সা থেকে নেমে বাবুপালকে নামতে সাহায্য করল। রিক্সাওয়ালাও একটা হাত ধরেছে। উনি নেমে এলেন যেন এখনকার নব্য জমিদার। দুজনের কাঁধে হাত রেখে উনি গেটের দিকে এগিয়ে গেলেন। গেট বন্ধ। ওর পাজামার পকেট আছে, সেখান থেকে বেরিয়ে এলো মোটা পার্স, যেন 9 মাস চলছে। একটা 50 টাকার নোট রিক্সাওয়ালাকে দিতে গিয়েও না দিয়ে বিমানকে বলল, নেন, টাকাটা আপনার কাছেই রাখুন। আপনাকে বাড়িতে পৌঁছে দিলে তবে দেবেন। বিমান টাকাটা নেয়। রিক্সাওয়ালা ব্যর্থ মনোরথ নিয়ে রিক্সার দিকে ফিরে যায়। বাবুপাল দুলতে দুলতে গেটের কাছে চলে যায়। গেটের একটা ছোট্ট ফুকর দিয়ে হাত গলিয়ে সম্ভবত কলিং বেল টেপে। তারপর গেট ধরে ঝুলে পড়ে, যেন বন্দরে জাহাজ ভিড়ল। দোতলার ঝুল বারান্দায় টক করে আলো জ্বলে উঠল। বারান্দায় বেরিয়ে এলো নারী মূর্তি, সম্ভবত বাবুপালের স্ত্রী। সচকিত হলো বাবুপাল। গেট ছেড়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করল।
এদিক ওদিক ঘাড় ঘোরাতে গিয়ে চোখে পড়ল বিমানকে। এ কি, এখনো দাঁড়িয়ে আছেন? বাড়ি চলে যান। এইবার আমার বউ নামবে আর প্রচুর গালাগালি দেবে। আপনার সামনে গালাগালি খেতে লজ্জা করবে না? বিমান রিকশায় ফেরত আসার আগে দেখতে পাই গেট খুলে যাচ্ছে একজন দারোয়ান আর সেই নারী মূর্তি। বউকে বেশ ভয়ই পায় বাবুপাল। রিকশা চলতে শুরু করেছে। শিলাও যদি এই বউটার মতোই করা হতো তাহলে হয়তো বাড়ি ফিরতে একটু ভালোই লাগতো বিমানের। তা না, সব সময় নাকে কাঁদছে। আবেগে পড়ে গ্রামের মেয়েকে বিয়ে করতে গিয়েছিল বিমান, যে বেশ সহজ সরল হবে, সহজেই খুশি হবে। অল্প বয়সে এইসব ধারণা মানুষের থাকে। বিমানেরও ছিল। নানা অভিজ্ঞতায় বিমান এখন বুঝেছে মেয়েরা আসলে দু ধরনের, এক নাকে কাঁদা টাইপ আর এক নাকে কাঁদানো টাইপ। শিলা প্রথম ধরনের আর কেয়া বৌদি দ্বিতীয়। বিয়ের দিন গ্রামের শালিরা বড়াসনের চাটাইয়ের দেওয়ালে কাগজ মেরে ছড়া লিখে দিয়েছিল। একটা ছড়া আজও মনে আছে বিমানের। উড়ে গেল প্রজাপতি, পড়ে গেল ফাঁদে, বিমানবাবুর পায়ে ধরে শিলারানী কাঁদে। সেই ছড়াটা বেনারসিতে জড়িয়ে নিয়ে শিলা শ্বশুর বাড়িতে এসেছে। আজও কান্নাটা ওকে ছেড়ে যায়নি। শিলাকে এবার থেকে একটু ঝকঝকে চকচকে থাকতে বলতে হবে, না হলে মেয়েটাও ওর মতোই তৈরি হবে। বাড়ির গলি এসে গেছে। রিকশাকে দাঁড় করায় বিমান। রিকশাওয়ালাকে বাবুপালের দেওয়া পুরো 50 টাকার নোটটাই দিয়ে দেয়। বেশ আত্মতৃপ্ত লাগে। বেশ রাত হয়ে গেল। গলিতে ঢুকেই দেখে শিলা দরজা খুলে আলো জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। কেন দেরি হলো এইসব কিছু জিজ্ঞাসা করবে না শিলা। উল্টে নিজেই উত্তর তৈরি করে বলবে, অফিসে খুব চাপ ছিল বুঝি। বিমান দরজার কাছে পৌঁছয়। মেয়েটা বোধহয় এতক্ষণে ঘুমেই কাদা। শিলা একদম একটা অন্য খবর দেয়। ও বাড়ি থেকে ডাকতে এসেছিল। ও বাড়ি অর্থাৎ কেয়া বৌদির বাড়ি। শিলা এমনভাবে ও বাড়ি বলে যেন ওটা একটা বিমানের আলাদা সংসার। কেন ডাকতে এসেছিল? ইলোরার ঠাকুমা ব্যাংক থেকে ফেরার সময় রাস্তায় পড়ে গিয়েছিল। অসুস্থ, হাসপাতালে দিতে হতে পারে। এখন বাড়িতেই আছে। বিমান আর বাড়ি ঢোকে না, কেয়া বৌদির বাড়ির দিকে চলে যায়। নিজের বিছানায় শুয়ে আছেন সুধাময়ী। ঘুম আসেনি। ব্যাংক থেকে বেরিয়ে হেঁটেই আসছিলেন। চৈত্র মাস এখনো পড়েনি, তবু রোদ বেশ কড়া। হঠাৎই মাথাটা ঘুরে গেল আর রাস্তায় বসে পড়লেন। ভীষণ লজ্জা করছিল। রাজনগরের জমিদার বংশের বউ তিনি, এভাবে রাস্তায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে উঠে পড়তে গিয়েছিলেন, কিন্তু এবারে আছড়ে পড়লেন। গালটা ঘষে গেল রাজনগরের ধুলোতে। শ্বশুরমশাইয়ের পায়ের ধুলো আজও কি লেগে আছে এই মাটিতে? কিন্তু তারপরে আর কিছু খেয়াল নেই। জ্ঞান যখন ফিরল বাড়ির বিছানায়, একে একে সব চেনা পরিচিত মানুষজন দেখে যাচ্ছে। সময় কি তবে শেষ হয়ে এলো? হে ঠাকুর, সময় যদি হই আসে তাহলে দেরি করো না, তোমার কাছেই টেনে নাও। আমার আত্মসম্মান বজায় রেখো ঠাকুর। আমি কারোর উপর নির্ভর হয়ে বাঁচতে চাই না। শ্বশুরমশাই সে শিক্ষা আমায় দেননি। একটু আগেই বিমান এসে ঘুরে গেল, কোনো কথা বলেনি। বিমানের সঙ্গে সুধাময়ী কথা বলেন না, তবে আজ বলতে ইচ্ছা করছিল। মনে হচ্ছিল যেন বলেন, বিমান, আমার শ্বশুরমশাই একটা উর্দু বয়েত প্রায়ই বলতেন, আও যাও ঘর তুমহারা, লেনা চাতা দুশ্মন হামারা। তবে কথাটা বলতে আর প্রবৃত্তি জাগেনি। বিমান এবারই শিকড় অবধি পৌঁছে গেছে, আর আটকানো যাবে না। তার আর কি, আয়ু তো আজ তার লেজের ঝাপট বেরিয়েছে। তৈরি হয়ে নাও সুধাময়ী, যেতে হবে। তবে এই যাওয়ায় কোনো তৈরি হওয়া নেই। সুটকেস গোছানো নেই, খাবার নেওয়া নেই। শুধু মনটাকে তৈরি করে বিছানায় শুয়ে থাকো। আজকে ইলোরা তার সঙ্গে শোবে। আজ কি শেষ রাত? ইলোরা সারাক্ষণ মাথার কাছেই ছিল। কিছুক্ষণ হলো খেতে গেছে মেয়েটা। মেয়েটার বড় মায়ার শরীর। শ্বশুরমশাইয়ের কিছু কিছু গুণ মেয়েটার মধ্যেও দেখতে পান সুধাময়ী। খেয়ে দিয়ে ইলোরা ঘরে এসেছে। নাইট ল্যাম্পের আবছা আলোয় চোখ সইয়ে নিয়ে মশারির কাছে আসে। কি গো ঠাম্মা, ঘুমোলে নাকি? না না, তোর জন্যই তো জেগে আছি। দাঁড়াও,
এখন তোমার একটা ওষুধ খাওয়ার আছে না? ইলোরা টিউবটা জ্বালায়। টিভির মাথায় ওষুধ আর প্রেসক্রিপশন। ট্যাবলেটের ফয়েল থেকে একটা ট্যাবলেট বার করে ঠাম্মার মাথার কাছে গ্লাসে জল ঢাকা দেওয়া আছে। মশারি তুলে ট্যাবলেট আর জলের গ্লাস এগিয়ে দেয় ঠাম্মাকে। সুধাময়ী মাথা তুলতে পারেন না। ইলোরা বলে, দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। ওষুধ খাওয়ার পর সুধাময়ী বলেন, তোর মাকে একবার ডাক তো। কেন? ডাক না, দরকার আছে। ইলোরা ঠাম্মার আচরণে একটু অবাক হয়। মাকে ডেকে আনে। মশারির মধ্যে থেকে কেয়াকে আবছা আবছা লাগে সুধাময়ীর। মুখটা পড়তে পারেন না। কেয়া কি অপেক্ষা করছে তার মৃত্যুর জন্য? বোধহয় না। ইদানিং একটু নরম হয়েছে কেয়া। মাঝে মধ্যে এই ঘরে আসে। আজ তো ডাক্তার ডাকা, ওষুধ আনা সব নিজেই করেছে। সুধাময়ী বহুদিন পর আজ আবার কেয়ার সঙ্গে সরাসরি কথা বলে উঠলেন। বৌমা, আমার আর রজতের নামে একটা লকার আছে ব্যাংকে। রজত অসুস্থ, ও হয়তো মনে রাখতে পারবে না। লকার নাম্বারটা তুমি জেনে রাখো। বৌমা ডাকে কেয়ার বুকের কাছে কঠিন অভিমানটা কান্না হয়ে গলে আসছে। কেয়া বলে ওঠেন, আপনি এত ভেঙে পড়ছেন, আপনার তো কিছু হয়নি। আর এইসব নাম্বার টাম্বার আমাকে বলতে হবে না। আপনার যদি বলতে হয় নাতি নাতনিকে বলে রাখুন। কেয়া ঘর ছেড়ে চলে যান। ইলোরা টিউব নিভিয়ে বিছানায় উঠে আসে। শোন, তাহলে তুই জেনে রাখ নম্বরটা। বালিশের পাশে চশমা খুলে রেখে শুয়ে পড়তে পড়তে ইলোরা বলে, ঠাম্মা, আমাকেও বলতে হবে না নাম্বারটা, তুমি ওটা ভুলে যাও। কেন রে? ওইসব গয়নাগাটিতে গরিব প্রজাদের দীর্ঘশ্বাস লেগে আছে। ওদের আত্মা লকার পাহারা দেয়। সেই সব বিদেশিরাই আজ তোমায় রাস্তায় ঠেলে ফেলে দিয়েছে। কি বলতে চাস তুই? রাজকৃষ্ণ চৌধুরী সম্বন্ধে তুই যা ভাবিস তা কিন্তু ঠিক নয়। আমি মানছি যে সেই সময় জমিদাররা প্রজাদের ওপর খুব অত্যাচার করত। উনি কিন্তু সেই রকম ছিলেন না। জমিদারিটা তার শখ ছিল, শখের রাজা। একটা লাটে ওঠা জমিদারি কিনেছিলেন। তারপর নিজের মেধা আর পরিশ্রম দিয়ে জমিদারি বাড়িয়ে তুললেন। আগে তো মিলিটারিতে হিসাব দেখার চাকরি করতেন। একদম সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষদের দুঃখ কষ্ট ভালোভাবে বুঝতেন। একটানা কথা বলে সুধাময়ী একটু হাঁপাচ্ছেন। ইলোরা বলল, আচ্ছা ঠিক আছে, এখন তুমি শোও তো। একটু আগে তো এমন ভাব করছিলে যেন আজ রাত্রিরেই টেসে যাবে। যেই শ্বশুরের নিন্দে শুনলে অমনি ছ্যাঁক করে উঠলে। একদম আইডিয়াল পুত্রবধূ তুমি। পুত্রবধূ নয় রে, মেয়ে। আমি তো তোদের বংশের মেয়ে হয়ে গেছি। সেই কোন ছোটবেলায় এই বাড়িতে আসলাম। বছর 15 বয়স তখন। যা কিছু শিখেছি, জেনেছি, সব তো শ্বশুর মশাইয়ের কাছে। তার ছেলে তো আবার জমিদারিতে আগ্রহ ছিল না। আমাকে ফেলে কলকাতায় উনি ব্যবসা করতে গেলেন। এইসব গল্প ইলোরা আগেও শুনেছে। কথা বলতে বলতে ঠাম্মার জিভ জড়িয়ে আসছে। শেষের ওষুধটা সম্ভবত ঘুমের। ইলোরা ঠাম্মার মাথায় হাত বুলিয়ে দেয়, যেভাবে এতকাল ঠাম্মা ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছে। রাজকৃষ্ণ চৌধুরীর কিছু অসৎকর্মের কথা ইলোরা জানে। সেসব প্রসঙ্গ ঠাম্মার সামনে না তোলাই ভালো। একটা বিশ্বাস নিয়ে এতকাল কাটিয়ে এসেছে, আর তো কটা দিন। রাজকৃষ্ণ চৌধুরী লোকটাকে একবার স্বচক্ষে দেখতে পেলে বেশ ভালো হতো। ঠাম্মা সারা জীবন শ্বশুরমশাইয়ের গুণকীর্তন করে গেল,
আর বাবা সবার অলক্ষ্যে ইলোরাকে শুনিয়েছে রাজকৃষ্ণ চৌধুরীর নানা রকম অপকর্মের কথা, যেমন উনি নাকি নিঃশুল্ক দেবোত্তর সম্পত্তি বাজেয়াপ্ত করতেন। একা একা কোনো দুঃখী মানুষ যদি জমিদারবাবুর কাছে আর্থিক সাহায্যের প্রার্থনা নিয়ে আসতো, তাকে অবশ্যই ঘড়িবাড়ির উঠোন থেকে খালি হাতে ফেরত আসতে হতো। ব্যক্তি মানুষকে তিনি সাহায্য করতেন না, সমষ্টি সংগঠনে প্রচুর দান করেছেন। বাবা বলে সেই সব প্রজাদের অভিশাপ আজ বাবার মাথায় এসে পড়েছে, তাই গোলমাল হয়ে গেছে মাথাটা। বাবাকে ছেড়ে অভিশাপগুলো কোথায় যাবে? এই বংশের কার কাছে? অভিশাপের কি মৃত্যু নেই? এইসব ভাবছে বলে ইলোরার ঘুম আসছে না। ও উঠে বসে, ভাবে বাথরুমে গিয়ে ঘাড়ে মুখে জল দিয়ে আসবে। মশারি তুলে বেরিয়ে আসে, চোখে পড়ে রাজকৃষ্ণ চৌধুরীর ছবির ওপর। মৃদু হাসছেন, যেন একটু আগে ইলোরা যা ভাবছিল সব শুনতে পেয়েছেন। ছবির সামনে দাঁড়ায় ইলোরা। নাইট ল্যাম্পের ভৌতিক আলোয় ছবিটা কীরকম জ্যান্ত মনে হয়। ইলোরা মনে মনে ছবিকে বলে, হে প্রপিতামহ, বাবার রোগের কারণ কি আপনি? বাবা আপনার সম্বন্ধে যা বলে সব কি সত্যি? কোনো উত্তর নেই, থাকার কথাও নয়। তবু ইলোরা টানা তাকিয়ে থাকে ছবির দিকে। একসময় তার কান ভরে ওঠে কার যেন কণ্ঠস্বর, প্রাচীন কণ্ঠ, কি গমগমে গলা। উনি বলছেন, জানিস মা, একবার হয়েছিল কি, এক বন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ আমার কাছে সাহায্য প্রার্থী হয়ে এলেন। আমি তাকে কোনো সাহায্যই করলাম না, কেননা আমার বিশ্বাস ছিল ব্যক্তিক্ষেত্রে দান করা মানে ভিক্ষার সামিল, সক্ষমকে অক্ষম করে দেওয়া। ব্যক্তিটি শেষ পর্যন্ত পরগাছায় পরিণত হয়। আমি ব্রাহ্মণকে বললাম, ওহে, আমার কোনো অপব্যয় নাই। ব্রাহ্মণ বড়ই হতাশ হলো, কিন্তু ব্রাহ্মণ বেশ বুদ্ধিমান। উত্তরে সে বলল, মহাশয়, ওই যে আপনার অন্ধ চোখে চশমা, ওটা আপনার অপব্যয় নয়। তারপর থেকে আমি আর কখনো চশমা পরিনি। প্রজাদের কাছে আমি প্রচুর শিখেছি। আর একটা ঘটনা বলি। ইলোরা মন্ত্রমুগ্ধের মতন দাঁড়িয়ে থাকে। নানান গল্প ঘটনা তার কানে বাজে। এসব গল্প তার কিছু শোনা ঠাম্মা বা বাবার কাছে। আজ প্রপিতামহর ছবির সামনে দাঁড়িয়ে সেই সমস্তই গল্প, মিথ, ঘটনা সব মিলেমিশে কাহিনীর আকার নিচ্ছে। কাকের কাকার শব্দে ইলোরার চমক ভাঙে। দেখে সে বিছানায় শুয়ে আছে। কাল রাতে ছবির সামনে কতক্ষণ দাঁড়িয়েছিল খেয়াল পড়ে না। আদৌ দাঁড়িয়েছিল কি, নাকি সবটাই স্বপ্ন? হঠাৎ ঠাম্মার কথায় খেয়াল পড়ে, নাকের কাছে হাত নিয়ে যায়। হ্যাঁ, নিঃশ্বাস নিচ্ছে, বুকও ওঠানামা করছে। ইলোরা ঠাম্মার কানে কানে বলে, ও ঠাম্মা, ঠাম্মা, তুমি বেঁচে আছো কিন্তু? চোখ বোঝা অবস্থাতেই সুধাময়ী বলেন, জানি। পাউরুটিতে মাখন মাখাতে মাখাতে কেয়া বললেন, ভাবছি কদিনের জন্য কোথাও বেরিয়ে আসি। টেবিলের উল্টো দিকে ভাই বোন অবাক চোখে মায়ের দিকে তাকালো। ইলোরা বলল, ঠাম্মার শরীর খারাপ, তাকে বাড়িতে ফেলে। কেয়া একটা করে পাউরুটি দুজনকে দিয়ে বললেন, না রে, ওনাকে নিয়েই যাব, ওর শরীরটাও সুস্থ হবে। এবার ভাই বোন খুশিতে মুখ চাওয়াচাই করল। কেয়া আরও বলে চলেছেন, বিমান আর ওই শিলাও যাবে বলছিল, চল একসাথে সব ঘুরে আসি। বিমান কাকুর নাম শুনে ইলোরার মুখের আলো নিভে গেল। এর আগে রাজস্থান ট্যুরের অভিজ্ঞতা ওর আছে। সেখানে বিমান কাকু একাই ওদের সঙ্গে গিয়েছিল, শিলা কাকিমাকে নেয়নি। এবার কেয়া খুব সুচতুরভাবে ইলোরাকে কিছু না বলে উদয়কে বললেন, হ্যাঁ রে উদয়, আমাদের সঙ্গে যদি মোহনকেও যেতে বলি কেমন হবে রে? ইলোরা ভিতরে ভিতরে চমকে ওঠে। মা ঠিক কী প্ল্যান করছে বুঝতে পারে না। ও বলে ওঠে, মোহন? মোহন যাবে কেন? আর কেনই বা ওকে আমরা নিয়ে যাব? ওকে আমাদের ভালো লাগে বলে। কি বলিস উদয়? মায়ের ফন্দিটা তেমনভাবে ধরতে না পারলেও ইলোরা মনে মনে খুশি হলো। বলল, কিন্তু ও রাজি হবে যেতে? উদয় অর্থপূর্ণ হাসি হেসে বলল, তুই বললে নিশ্চয়ই রাজি হবে। মারবো এক চাটি, সবসময় বড় বড় কথা। উদয় চেয়ার থেকে উঠে পড়ে।
দিদির মার এড়ায়, তারপর মাকে বলে, কোথায় যাবে, কিছু ঠিক করেছো? খুব একটা জার্নিওয়ালা জায়গায় যাওয়া যাবে না, তোদের ঠাকুমা অত ধকল নিতে পারবে না, তার থেকে বরং পুরীই চ। ফ্যান্টাস্টিক। এখনও সমুদ্র দেখিনি বলে বন্ধুরা ভীষণ হ্যাঁটা করে। এইবার শোধ তুলব। ইলোরা বেশ সংশয় পড়েছে, মোহনকে ওদের সঙ্গে নিয়ে যাওয়া কি ঠিক হবে? চোখের সামনে মা বিমান কাকুর মেলামেশা দেখলে মোহন কি স্বস্তিতে থাকবে? ইলোরাও তো মোহনের কাছে ছোট হয়ে যাবে। তবু সমুদ্র আর মোহন, এই সুযোগ আর কি কখনো আসবে? মেয়ের চিন্তান্বিত মুখের দিকে তাকিয়ে কেয়া বুঝলেন ইলোরা হয়তো ভাবছে মোহনকে রাজি করাতে পারবো কিনা। দায়িত্বটা তিনি নিজেই নিতে চেয়ে বললেন, তুই একবার ওকে বাড়িতে ডাকিস, আমি ঠিক রাজি করিয়ে দেব। কিন্তু কথাটা মোটেই পছন্দ হলো না ইলোরার। মা যেন বলতে চাইছে ওর কোনো প্রভাবই নেই মোহনের ওপর। তাই ও বলে ওঠে, তোমাকে বলতে হবে না, আমিই বলবো। মিটিংয়েই খুব খিদে পেয়ে গিয়েছিল মোহনের, হয়তো আরও অনেকেরই পেয়েছিল, কিন্তু কেউ ওঠেনি। জমেছিল খুব। রাজনগরে প্রাচীন কিছু মানুষ ও আরও বিভিন্ন বয়সী রাজনগরের শুভানুধ্যায়ীদের নিয়ে মিটিং। ঘড়িবাড়ি ভাঙা আটকাতে হবে। রাজকৃষ্ণ লাইব্রেরির হলঘরে ঢোকার আগে যে যার রাজনৈতিক মুখোশ তার চটির পাশে খুলে রেখে ঢুকেছিল। মিটিং চলল দুপুর 2টো অবধি। মিটিং শেষ হতেই মোহন বাড়ির দিকে হাঁটা মারে। আজ রবিবার, নিশ্চয়ই স্পেশাল কোনো মেনু আছে। দাদা বৌদি বসে থাকবে। দাদা রবিবার মোহনের সঙ্গে খেতে বসতে চায়। বাড়ি ঢুকতেই বৌদি বলে উঠল, এই মোহন, তুমি কখনো মিশরের রানী দেখেছ? মোহন একটু হকচকিয়ে যায়। বৌদি কখন যে কি বলে। দাদার চান হয়ে গেছে। দাদা ঘরের বিছানায় বসে বই পড়ছে। বইটা অবশ্যই মোহনের। দাদা নিজে আর গল্প উপন্যাসের বই কিছুই কেনে না, মোহনেরটাই পড়ে। বৌদির কথাতে দাদা মিটিমিটি হাসছে। কিছু একটা হয়েছে নিশ্চয়ই। বৌদি আবার বলে, কি হলো, বললে না তো? তুমি কোনোদিন মিশরের রানী দেখেছ? না, সেই সৌভাগ্য আমার হয়নি এখনো। তবে আপাতত আমার ভীষণ খিদে পেয়েছে, সেটা কি ভাগ্যে জুটবে? নিশ্চয়ই জুটবে, ঝট করে চানটা করে এসো। মোহন তোয়ালেটা এদিক ওদিক খুঁজছে। বৌদি তোয়ালে হাতে দিতে দিতে বলল, আজ আমাদের বাড়িতে কিন্তু মিশরের রানী এসেছিল। কি কি তখন থেকে মিশরের রানী করছো বলো তো? কে এসেছিল? মিশরের রানী নামটা আমার দেওয়া নয়, তোমার দাদার দেওয়া। মেয়েটা চলে যেতেই তোমার দাদা বলল, একদম মিশরের রানীর মতন দেখতে। এবার বোধহয় মোহন বুঝতে পারছে কে এসেছিল। বৌদিকে জিজ্ঞেস করে, কে এসেছিল? ইলোরা? অনুরাধা হেসে বলে ওঠে, বাবা, তোমরা দাদা ভাই দুজনেই কি গত জন্মে মিশরে ছিলে? হ্যাঁ, মিশরের রানী বলতে ওর কথাই মাথায় এলো। এবার দাদা গম্ভীর হতে বাধ্য হয়। বৌদিকে না আটকালে বৌদি এদিকে থামবে না। দাদা বলে, যত তাড়াতাড়ি চান করে আয়, বিকেল হয়ে গেল। মোহন তাড়াতাড়ি বাথরুমের দিকে দৌড়য়। খাবার টেবিলে 3 জনে বসেছে। মোহন বলল, ইলোরা কেন এসেছিল, কিছু বলল? বলল তো এমনি এসেছে। তারপর বলল আমাকে দেখতে এসেছে। তুমি নাকি আমার নামে ওর কাছে অনেক প্রশংসা করেছ। বৌদির কথা শুনতে শুনতে মোহন ঠিক ধরতে পারে না ইলোরার আগমনের আসল উদ্দেশ্য কী। হঠাৎ দাদা বলল, মেয়েটা বলছিল তুই নাকি ওদের সঙ্গে পুরী যাচ্ছিস। পুরী? মোহন আকাশ থেকে পড়ে। হ্যাঁ, মেয়েটা তো তাই বলল, কিন্তু ইতিমধ্যে যদি তোর জয়নিং লেটার এসে যায়। আরে ছাড়ো তো, আগে ঘুরে আসুক। এরপর তো কারুর দয়া হলেই তবেই ছুটি পাবে। মোহন কিছুই বুঝতে পারছে না। পুরীর কথা তো ইলোরা আগে কিছু বলেনি, হঠাৎ বাড়িতে এসে এই কথা বলল কেন? ভীষণ আনপ্রেডিক্টেবল মেয়েটা। ও হয়তো জানে আনপ্রেডিক্টেবিলিটি ওর আকর্ষণ। খেতে খেতে অনুরাধা বলল, মেয়েটাকে কিন্তু দারুণ দেখতে ভাই। ঘরে ঢুকলে ঘর আলো হয়ে গেল। ও যে এত ভালো দেখতে তা তো বলনি। ভেবেছিলে দুঃখ পাবো? সত্যি তোমার থেকেও ভালো দেখতে? আমার তো মনে হয় না। ঢং, তুমি যেন জানো না। শোনো, এই মেয়েটাকেই তোমার বিয়ে করতে হবে, এই আমি বলে দিলাম। বিজন চুপচাপ খেয়ে যাচ্ছে। মোহন দাদাকে সম্ভ্রম যোগে বলল, উইথ ইয়োর কাইন্ড পারমিশন, আপনি কি একটু বলবেন হঠাৎ আপনার মিশরের রানীর তুলনা মাথায় এলো কেন?
কোনো ঘনিষ্ঠ প্রশ্নে মোহন এইভাবেই আপনি বলে দাদার উচ্চতা স্বীকার করে নেয়। প্রশ্ন শুনে বিজন বলল, আনেক্সোনামুন, টুটেনখামেনের স্ত্রী। অনেক দিন আগে পড়েছিলাম তার গল্প, খুব ট্র্যাজিক গল্প সেটা। আনেক্সোনামুনের যে ছবিটা মাথায় তৈরি হয়েছিল তার সঙ্গে মেয়েটার চেহারার মিল আছে। বিপন্ন সোনামুনের মুখের ছাপ এই মেয়েটা বহন করছে। কি গল্প, একটু বলবে? না, খুব দুঃখের গল্প সেটা। এই গল্পের সঙ্গে এক্ষুনি তোমরা মেয়েটাকে মেলাতে চেষ্টা করবে। এবার অনুরাধা মোহনের দিকে তাকিয়ে বলে, তুমি কি করে একেবারে বুঝতে পারলে মিশরের রানী মানে ইলোরা? আন্দাজে। খেতে খেতে ওরা শুনতে পায় কে যেন রাস্তা থেকে মোহন মোহন বলে ডাকছে। অনুরাধা বিরক্ত হয়ে বলে, এই তো বাইরে থেকে এলে, এখনই আবার কে ডাকতে এলো? মোহন এটু হাতেই জানালার কাছে উঠে যায়। শম্ভু ডাকছে। সঙ্গে বাইকওয়ালা লোকটা বাবুপাল না? বাবুপাল এসেছে কেন? কদিন আগেই বাবুপালের সঙ্গে মোহনদের গ্রুপের একটা ঝামেলা হয়ে গেছে। লোক লস্কর নিয়ে বাবুপাল সেদিন ঘড়িবাড়ি মাপামাপি করতে এসেছিল। মোহনরা মাপতে দেয়নি। মোহন জানালা দিয়ে ইশারায় শম্ভুকে বলল, আসছি, দাঁড়া। মোহনের খাওয়া হয়ে এসেছিল। টেবিল থেকে গ্লাস তুলে জলটা ঢকঢক করে মেরে দিয়ে বেসিনে মুখ ধুতে যায়। মুখ ধুতে ধুতে ভাবে, শম্ভু বাবুপালের সঙ্গে এলো কেন? মিটিংয়ের পর শম্ভুকে বাড়ি যায়নি? তাড়াতাড়ি মুখ ধুয়ে বাইরে যেতে যায়। দাদা খাবার টেবিল থেকে বলে, কে এসেছে, এত তাড়াহুড়ো করছিস? বাবুপাল। মোহন বেরিয়ে আসে। মোহনকে দেখে বাবুপাল মিটিমিটি হাসছে, বেশ বড় বাজারিও হাসি। মোহন বাবুপালের উপস্থিতি অগ্রাহ্য করে শম্ভুকে বলে, কি ব্যাপার হঠাৎ? আরে, তোর সঙ্গে বাবুদা কথা বলতে চাইছে। মোহন এবার বাবুপালের দিকে চেয়ে বলল, বলুন, কি কথা? তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পারছো আমি কেন এসেছি। তাই বেশি ভ্যানতারা না মেরে বলি, এই পোড়ো বাড়ির মায়া তোমরা ছাড়ো। আমাকেও করে খেতে হবে, আর তোমাদেরও ভবিষ্যৎ আছে। তোমাদের জন্য আমি কিছু খরচা করব, কিন্তু কত? এটার জন্য শম্ভু বলল আমাকে তোমার সঙ্গে কথা বলতে হবে। মোহন এবার শম্ভুর দিকে তাকায়। শম্ভু মাথা নামিয়ে নিয়েছে। মোহন অবাক হয়, মিটিংয়ে এত কথা বলল শম্ভু, কত পরিকল্পনা দিল, রাস্তায় বেরিয়েই বাবুপালের টোপ সে গিলে নিল। শম্ভু মোহনের কাছে একটা স্তম্ভ ভেঙে গেছে, যেভাবে ঘড়িবাড়ির বাকি 3টি স্তম্ভ কালে কালে মাটি নিয়েছে। প্রচণ্ড রাগ হলেও তা সংযত করে মোহন বাবুপালকে বলল, আপনার কথা শুনলাম, ঠিক আছে, আমাদের গ্রুপে আপনার প্রস্তাব আলোচনা করে পরে জানাবো। ভেরি গুড, তুমি খুব সমঝদার ছেলে। শম্ভু বলছিল তোমাকে রাজি করানোই নাকি মুশকিল। তা তো নয়। তাহলে চলি, তোমরা ভেবে ঠিক করে রাখো। ভাঙবো তো আমি শিওর। আসলে মাঝে আমি কোনো ঝামেলা চাইছি না, বুঝতেই তো পারছো। এখন পার্টি করি, ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া মানে ঠিক ভালো লাগে না। সেই দিন মাপামাপিতে তোমরা বাগড়া দিলে তো আমার খুব একটা ভালো লাগেনি ব্যাপারটা। বাবুপালের কথায় প্রচ্ছন্ন হুমকির গন্ধ পায় মোহন। ভেতর থেকে একটা রাগ ছিটকে বেরোতে চায়, যেন কোনো ফাস্ট বোলার একটা বডি লাইন বাউন্সার দিয়েছে। বডি সরিয়ে নিয়ে মোহন তড়িৎ গতিতে হুক করে, বলে, বাবুদা, আপনি এত বড় বড় কাজ করেন, একা একা ঘোরেন, ভয় করে না? একা একটা মানুষ যদি আর একটা একা মানুষকে মারবে ঠিক করে, সেটা কিন্তু এমন কিছু শক্ত নয়। আপনার তো প্রচুর শত্রু। বাবুপালের চোখটা ধপ করে জ্বলে ওঠে। মোহনের মারা বলটা মাঠের বাইরে যাওয়া দেখতে দেখতে বলে, ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো করো, আমার কাজ কিন্তু আমি করবই। বাইক স্টার্ট নিয়ে নিয়েছে। মেঘ ডাকার মতন গুড়গুড় আওয়াজ হচ্ছে। বাবুপাল শম্ভুকে বলে, কি শম্ভু, ফিরবে নাকি আমার সঙ্গে? শম্ভু একটু দ্বিধা করে। মোহন ওদিকে শম্ভুকে বলে, তুই দাঁড়া, তোর সঙ্গে কথা আছে। রোদ চশমা পরে বাবুপাল বাইক নিয়ে চলে যায়। হাওয়ায় ওর পাঞ্জাবি আরও ফুলে ওঠে, আরও মোটা লাগছে ওকে। মোহন এবার শম্ভুর দিকে একদৃষ্টে তাকিয়ে বলে, কিরে, পাল্টি খেয়ে গেলি? শম্ভু মিনমিনে গলায় বলে, আরে, ও শালা ভাঙবেই। আর ঘড়ি বাড়ি রেখে আমাদের ঠিক কী লাভ আমরা বুঝতে পারছি না।
তার চেয়ে বাবুদা 2 পয়সা দিচ্ছিল। পরিবারে তো বুড়ো বাবা মাকে রেখে মানুষের কোনো লাভ হয় না। তাহলে কি বলিস, বাবা মাকে রেখে কঙ্কালটা বিক্রি করে দিই? শম্ভু অপরাধী মুখ করে দাঁড়িয়ে আছে। মোহন যে এতটা রিয়াক্ট করবে ও ভাবেনি। বাবুদাকে প্রায় চ্যালেঞ্জ দিয়ে দিল। শম্ভুর এবার একটু ভয় ভয়ও লাগছে। মোহনকে বলল, বাবুদার সঙ্গে এতটা খাতরা না নিলেই পারতিস। আরে ছাড় তো, ওসব মস্তানির যুগ চলে গেছে। পার্টিকে ঠেকানোই এখন আসল ব্যাপার। তুই দাঁড়া, বাড়িতে একবার বলে আসি, তারপর তোকে নিয়ে একবার অশেষের বাড়ি যাব। সব বন্ধুকে দিয়ে এইসেন ঝাড় খাওয়াবো না। মোহন বাড়ির মধ্যে আসে। হঠাৎ একটা কথা তার মাথায় আসে, আচ্ছা, ও যে এত জোর দিয়ে বাবুপালের ঘুষ রিফিউজ করলো, বন্ধুদের 2 পয়সার ধান্দা বন্ধ করলো, কিন্তু আর কদিন পর ও যখন এই বন্ধুদের সামনে দিয়ে ব্রিফকেস নাচিয়ে অফিসে যাবে, তখন কি বন্ধুরা ওকে ছেড়ে দেবে? বলবে না, বাহ উস্তাদ, নিজের তো একটা বন্দোবস্ত করে তারপর সমাজসেবী সাজছ তুমি। ভাবনাটা মোহনকে সামান্য দ্বিধায় ফেলে। তাহলে কি ও চাকরিটা নেবে না? পরক্ষণেই মোহন মাথা থেকে ওইসব ভাবনা ঝেড়ে ফেলে। তা আবার হয় নাকি? ঘড়িবাড়ির জন্য চাকরি না নেওয়া? তাহলে বাবুপালের টাকা নেওয়াটাও তো এমন কিছুই নয়। সত্যিই তো, বন্ধুগুলো কিছু টাকার মুখ দেখবে। এমনকি বাবুপালকে বলে ঘড়িবাড়িতে যে ফ্ল্যাট উঠবে, তার নিচে কয়েকটা দোকানঘর ফুটিয়ে নেওয়া যায় বন্ধুদের জন্য। ভেতর ভেতর হাড় যে শুরু হয়ে গেছে সেটা টের পায় মোহন। নিজের কথা নিজেকেই আক্রমণ করে, নিজেকে কঙ্কাল বিক্রেতা মনে হয়। শম্ভুকে নিয়ে 2-3টে বন্ধুর বাড়ি ঘুরল মোহন। এই চড়া রোদের বিকেলে মোহনদের পাড়ার মাঠে বসে সামরিক তৎপরতায় একটা মিটিংও সেরে নিল। কাল থেকে ঘড়িবাড়ির থামে একটা বোর্ড ঝুলিয়ে দেবে ওরা। বোর্ডে লেখা থাকবে ঘড়িবাড়ি নাইট স্কুল। সকালের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েই ছিল ঘড়িবাড়ি হলঘরে বিনা ব্যয়ে চিকিৎসা কেন্দ্র খোলা হবে সপ্তাহে 2 দিন। মিটিংয়ে আসা এলাকার 2 ডাক্তার নিজে থেকেই রাজি হয়েছেন ওখানে বসতে। আর মোহনরা চালাবে নাইট স্কুল, অনেকটা কোচিং ক্লাসের মতো। সব ক্লাসের ছেলেমেয়েরা একসঙ্গে পড়বে। রাজনগরের বহু বাবা মায়েরই সামর্থ্য নেই ছেলে মেয়েকে প্রাইভেটে পড়ানোর, বিনা পয়সায় তাই নাইট স্কুল। রাজনগর বাজারে, বাঙাল ক্যাম্পে প্রচুর ছোট ছোট ছেলে মেয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। সময় কাটাতে ছোটোখাটো চুরি চামারি করে। ওরা কোনো স্কুলেই পড়ে না। ওদের বাবা মায়েরা সময়ই পায় না সন্তানদের লেখাপড়া নিয়ে ভাবার। ওদের ধরে এনে নাইট স্কুলে পড়াবে মোহনরা। খুব তাড়াতাড়ি শুরু করতে হবে কাজগুলো। মুখের গ্রাস চলে যাচ্ছে দেখে বাবুপাল অ্যাক্টিভ হয়ে উঠছে। ব্যারিস্টার সোমনাথদা বলেছে কেস ফয়সালা হতে মাস 2 লেগে যাবে। ততদিনে যদি বাবুপাল ভাঙাভাঙি শুরু করে দেয়, নাইট স্কুল, দাতব্য চিকিৎসালয়, এইসব সেন্টিমেন্টাল ব্যাপারগুলো ঘড়িবাড়িতে চালু করলে সহজে ভাঙতে পারবে না। এরপর তো আছেই ক্লাসিক্যাল ফাংশন, টাকা তুলতে হবে। সাধুঘাটে বসে একদিন ঠিক করে ফেলতে হবে ফাংশনের ডেট। হঠাৎ মোহনের খেয়াল পড়ল, এত কাজের মধ্যে আবার পুরী যাওয়া। ইলোরা আজ বাড়িতে বলে গেছে। মোহনের সঙ্গে কোনো আলোচনা না করেই ঠিক করে নিয়েছে যে মোহন ওদের সঙ্গে যাবে। মোহন ব্যাপারটা ঠিক ধরতে পারছে না। সন্ধেবেলা একবার ওদের বাড়ি যেতে হবে। মাঠে বাবুজিদা ফিজিক্যাল ট্রেনিং করাচ্ছে। বাচ্চা ছেলে কটা খুব লাফাচ্ছে। মোহনদের গ্রুপটাকে দেখে বাবুজিদা এগিয়ে আসে। মোহনকে বলে, মোহন, সামনের রোববার কোনো কাজ রাখিস না। হেমন্ত স্মৃতি চ্যালেঞ্জ ট্রফির ফাইনাল। জানিস তো আমরা ফাইনালে উঠেছি, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবো বলে মনে হয় না। অপোনেন্ট হেভি স্ট্রং, বলাকা স্পোর্টিং। তোকে কিন্তু খেলতে হবে। মাথা খারাপ হয়েছে নাকি? কতদিন খেলিনি, হাত পা জমে গেছে। তাতেও তুই যা খেলবি, এখনকার ছেলেরা সেইটুকুও খেলতে পারবে না। কেন পারবে না? এই ছেলেগুলোই তো ফাইনাল অবধি ক্লাবকে তুলেছে। বাবুজিদা গভীর সংশয় বলে, এটা ঠিক, তবু কেন জানি ভরসা পাই না। এখনকার ছেলেদের মধ্যে জেদের বড় অভাব। ওটা পারফরমেন্সের থেকেও বড় জিনিস। এর আগে বাবুজিদাকে কখনো ইয়ং ব্যাচের ওপর ভরসা হারাতে দেখেনি মোহন। উল্টে ল্যাজ মোটা হয়ে যাওয়া বড় প্লেয়ারকে তোয়াক্কা না করে টুর্নামেন্টের পর টুর্নামেন্ট জিততেছে বাবুজিদা। সেই ডোন্ট কেয়ার ভাবটা এখন আর দেখা যাচ্ছে না বাবুজিদার মুখে। মোহন রাজি হয়ে যায়, বলে, ঠিক আছে, খেলবো। বাবুজিদা খুশি হয়, বলে, সকাল 10টায় খেলা, ঠিক 9টায় চলে আসিস সিএ মাঠে। বাবুজিদা আবার চলে যায় মাঠের মধ্যে।
সেখানে পড়ন্ত রোদে বাবুজিদার স্বপ্নগুলো ফিজিক্যাল ট্রেনিং নিচ্ছে। এরা বড় হবে, এদের ট্রাউজার্সে কোকোকোলা পেপসির ছাপ পড়বে, কোথাও বাবুজিদার নাম উল্লেখ থাকবে না। এইসব যে বাবুজিদা জানে না তা নয়, তবু ওই হলুদ রোদের সঙ্গে সখ্যতা বাবুজিদা এড়াতে পারে না। মাঠের সীমানা থেকে মোহনদের গ্রুপটা উঠে পড়ে। অশিস মোহনকে বলে, সত্যি গুরু, তুমি খেলাটা চালিয়ে যেতে পারতে, ওতেই তোমার চাকরি বাকরি জুটে যেত। চাকরি কথাটা শুনে মোহন আবার সচকিত হয়। বড় অস্বস্তি লাগছে। এবার একদিন বন্ধুদের বলেই দেবে ওর চাকরির খবরটা। অবশ্য এখনও অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে পৌঁছয়নি। লেটার আসছে না দেখে মোহনের একই সঙ্গে ভালো এবং খারাপ দুটোই লাগছে। বেশ এনজয় করা যাচ্ছে অবস্থাটা। বন্ধুরা যে যার গন্তব্যের দিকে চলে যায়। ওরা সবাই শম্ভুকে ক্ষমা করে দিয়েছে। শম্ভুও বলেছে বাবুপালের কাছে আর ভিড়বে না। শম্ভুর এখন একটাই আবদার, নাইট স্কুলে 2-1 শিক্ষিকা নিতে হবে। এখন সন্ধে। সাইকেল চালিয়ে মোহন ইলোরাতের গেটের সামনে থামে। ইলোরার ঠাকুমা বারান্দায় বসে আছেন। হঠাৎ বয়স কিছুটা বেড়ে গেছে মনে হচ্ছে। বারান্দায় আলো জ্বলছে। গেট খুলে 5 হাত রাস্তা, দুপাশে রুমালের মতন বাগান। সাইকেল স্ট্যান্ড করে বারান্দায় উঠে আসে মোহন। এসো এসো। গলার আওয়াজে বোঝা যায় উনি বেশ অসুস্থ। মুখে আরও অনেক নতুন রেখার জন্ম হয়েছে। আপনার কি শরীর ভালো নেই? ওই আর কি, বয়স হলে যা হয়। তা তুমি কেমন আছো বাবা? অনেক দিন আসো না। এমন সময় ভেতর থেকে পর্দা সরিয়ে ইলোরা এসে দাঁড়ায়। ভেরি গুড, তুমি এসে গেছো। তোমার বয়স কত? মোহন হকচকিয়ে যায়। বয়স জেনে কি হবে? বারে রিজার্ভেশন করতে হবে না? ওহ, তুমি কি ধরেই নিচ্ছ যে আমি পুরী যেতে রাজি হব? আমার তো অন্য ব্যস্ততাও থাকতে পারে। বেকারদের ব্যস্ততা মানে যা, সেটা তো তুমি পুরীতে সঙ্গে নিয়েই যাচ্ছ। যদি না ইতিমধ্যে অন্য কাউকে। বলেই জিভ কাটে ইলোরা। সামনে ঠাম্মা খেয়ালি নেই। সুধাময়ী বলেন, চলো কদিন ঘুরে আসবে, আমিও তো যাচ্ছি। বাড়ির পারমিশন একবার নিয়ে নিও। যদিও তুমি এখন যথেষ্ট বড় হয়েছ, তবু পারমিশন নেওয়া মানে সম্মান জানানো। এইসব তো এখন। আমি তো আজ সকালে ওদের বাড়িতে গিয়ে পারমিশন নিয়ে এসেছি ঠাম্মা। সে কি, তুই নিজে নিজে ওদের বাড়ি চলে গেলি? সঙ্গে মোহন ছিল না? না তো, একাই চলে গেলাম। যদিও না বলে, তাই পুরীর কথা ওকে জানানোর আগেই ওর বাড়ি থেকে পারমিশন নিয়ে এলাম। নাতনির এরকম আচরণে সুধাময়ী বেশ লজ্জা পেয়েছেন। বললেন, ছি ছি ছি, ওরা কি মনে করলেন? ভাবলেন মেয়েটাকে ওদের বাড়িতে কিছুই শেখায়নি। মোহন ইলোরাকে রাগানোর জন্যই বলল, হ্যাঁ, তা তো মনে করেইছে। বৌদি বলছিল তো, কি অদ্ভুত মেয়েটা, আলাপ নেই, পরিচয় নেই, হঠাৎ এসে বলল মোহন আমাদের সঙ্গে পুরী যাবে, কাইন্ডলি যদি আপনারা অনুমতি দেন। ইলোরা মোহনকে মারতে যাচ্ছিল। ঠাম্মা সামনে থাকায় নিজেকে সামলে নিল। বলল, মোটেই না। জানো ঠাম্মা, মোহনের বৌদি না দারুণ দেখতে, আবার সেতারও বাজায়। আর ওর দাদাও খুব ভালো। কি ভালো ব্যবহার ওদের। আমরা কতক্ষণ একসঙ্গে গল্প করলাম। বৌদি তো বলল, হ্যাঁ মোহন ঘুরে আসুক, এরপর তো রোজ চাকরিতে বেরোতে হবে। ওদের কথা শুনে সুধাময়ী কিছুটা আশ্বস্ত হন। মেয়েটা তাহলে খুব একটা কেঁচিয়ে আসেনি ওদের বাড়ির পরিস্থিতি। এবার সুধাময়ী জানতে চান মোহনের কাছে, তা আমাদের মেয়ে সম্বন্ধে তোমার দাদা বৌদি কি বলল? ভালো লেগেছে তাদের? মোহন মুচকি হেসে বলল, দাদা বলছিল ওকে আনেক সুনামেনের মতন দেখতে। কে? সে কে? মিশরের রানী। মিশরের রানী কথাটার মধ্যে এমন এক জাদু আছে যে সুধাময়ী বুঝলেন ইলোরাকে মোহনদের বাড়িতে পছন্দ হয়েছে। শুধু যোগটার কথা ভেবে একটু আশ্চর্য হয়ে বসে রইলেন। পাত্রে নিজেই নিজেকে পছন্দ করাতে পাত্রের বাড়ি যাচ্ছে। ইলোরাও অন্যমনস্ক হয়ে পড়েছে। মিশরের রানী শব্দটার মধ্যে ও যেন প্রত্নযুগের স্পর্শ পেল। মোহনদের বাড়িটা সত্যিই খুব ভালো লেগে গিয়েছিল ইলোরার। আসতে ইচ্ছে করছিল না।
একটা জিনিসের অভাবে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল, যে কোনো বাচ্চা নেই। ইলোরা জানে মোহনের ভাইজি ছোট বয়সে মারা গেছে। ঘরে ওর একটা বড় ছবিও দেখেছে আজ, বোবা ছবি। মোহন বলেছে ওর ভাইজি নাকি একসময় তোড়া পড়ে থাকতো। মোহনদের বাড়িতে থাকাকালীন ইলোরা একবারের জন্য বাচ্চাটার প্রসঙ্গ তোলেনি, শুধু কান খাড়া রেখেছিল যদি তোড়ার শব্দ পাওয়া যায়। ভেতরের ঘর থেকে উদয় ভানু এসে যোগ দিল বারান্দার আড্ডায়। মোহনদা, যাবেন তো আমাদের সঙ্গে? হ্যাঁ, গেলে হয়। দারুণ, আপনি দাবা খেলতে পারেন তো? হ্যাঁ, মোটামুটি পারি। কেন? ট্রেন থেকে শুরু করব দাবা খেলা, তারপর পুরো ট্যুর জুড়ে। আচ্ছা নীরস ছেলে তো তুই, সমুদ্রে কেউ দাবা খেলতে যায়? সমুদ্রের হাওয়ায় দেখবি আমার রাজা মন্ত্রী ঘোড়া কীরকম খেলে। এখনো পর্যন্ত ইলোরার মায়ের দেখা নেই। মোহন যখন ইলোরাকে জিজ্ঞেস করতে যাবে ভাবছে, গেটের সামনে রিকশা এসে থামল। প্রথমে ইলোরার বাবা নেমে এলো, গেট খুলে সোজা গটগট করে বারান্দা পেরিয়ে ঘরে চলে গেলেন। মোহনের উপস্থিতিকে গ্রাহ্যই করলেন না। অন্য যে কেউ হলে অপমানিত হতো, যদি না সে ওর মানসিক অবস্থার কথা জানত। এই বাবাকে নিয়ে ইলোরাদের নিশ্চয়ই আত্মীয় স্বজনদের মধ্যে বেশ ঝামেলায় পড়তে হয়। কেয়া রিকশার সিটেই বসে রিকশাওয়ালাকে পয়সা দিচ্ছেন, তারপর নেমে এলেন। গোড়ালি শাড়িটা রিকশার পাদানিতে আটকে গেল। উন্মুক্ত হলো দুটি সাদা স্মৃতিসৌধের স্তম্ভ। মোহন চোখ সরিয়ে নিল। কি অসম্ভব নির্জনতা স্তম্ভ দুটির মধ্যে। ইলোরা বলেছিল ওর মাকে ঠকিয়ে পাগল বাবার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল। উনি উঠে আসছেন বারান্দায়, মুখে অসাধারণ আন্তরিক হাসি। ওমা, মোহন যে, কতক্ষণ এসেছ? এই তো কিছুক্ষণ হলো। কিরে, ওকে চাটা দিয়েছিস? না তো, জিজ্ঞাসাই করা হয়নি। এই তুমি চা খাবে? এখন আর জিজ্ঞাসা করতে হবে না, আমি এসে গেছি। কি যে করে তোরা সংসার করবি তাই ভাবি। মোহন তুমি বসো, আমিও চা খাবো, ভীষণ মাথাটা ধরেছে। কিয়া ভেতরে চলে গেলেন। এ বাড়িতে একমাত্র ইলোরার মাকে সব থেকে স্বাভাবিক লাগে মোহনের, অথচ ওর জীবনটাই কত এলোমেলো। উদয় বলে, এবার বাবা আসবে বারান্দায়, দিদি একটা চেয়ার এনে রাখ। ডাক্তারবাবুর চেম্বার থেকে ফিরলে সব থেকে বেশি মুড খারাপ থাকে, শুয়ে পড়েছে বোধহয়। মোহন আশ্চর্য হয়, বলে, তুমি কি করে জানলে উনি আসবেন? ইলোরা বলল, ভেরি সিম্পল। মা গিয়ে বাবাকে বলবে, কি হলো, তুমি ছেলেটার সঙ্গে কোনো কথা না বলে সোজা এসে শুয়ে পড়লে, কি মনে করবে ছেলেটা? যাও গিয়ে কথা বলো। ঠিক এই কথাগুলোই কেয়া ভেতরের ঘরে শুয়ে থাকা রজতকান্তিকে বললেন। রজতকান্তি অত্যন্ত অনিচ্ছায় বিছানা ছেড়ে উঠলেন। কি কথা বলবেন ছেলেটার সঙ্গে? কিছু কি বলার আছে আগামী প্রজন্মকে? কথা খুঁজে পান না রজতকান্তি। তবু উঠে বারান্দায় আসেন। অনেক কষ্টে মুখে হাসি এনে মোহনকে বলেন, ভালো আছো? মোহন মাথা হেলায়। ভদ্রলোকের সঙ্গে সরাসরি তার আলাপ হয়নি, তা বোধহয় ভদ্রলোকের খেয়াল নেই। ইলোরার এনে দেওয়া ফাঁকা চেয়ারে বসেছেন, শূন্যে তাকিয়ে আছেন। সুধাময় ছেলেকে বললেন, ডাক্তারবাবু ভালো করে দেখেছেন তো? কি বললেন? বললেন ভালো হয়ে গেছি, আর মাত্র একটা ওষুধ চালিয়ে যেতে হবে। সে তো আগেও বলেছে। ইলোরা তার বাবাকে বললেও, জানো বাবা, মোহনরা ঘড়ি বাড়ি ভাঙা আটকে দিয়েছে। না না, পারবে না। যদিও এই মানুষটার মতামতের তেমন কোনো গুরুত্ব নেই, তবু মোহনের জানতে ইচ্ছা করে কেন উনি ধরে নিচ্ছেন যে মোহনরা অসফল হবে। মোহন বলল, পারবো না কেন বলছেন? রজতকান্তি চোখ নামিয়ে আনেন মোহনের ওপরে, তারপর বলেন, আদিকালের মোড়ল মহাজন আর জমিদারের গোমস্তা, এই তিন শক্তি মিলে এখনকার প্রমোটার তৈরি হয়েছে। তোমরা ওদের সঙ্গে পারবে না। সুধাময়ী বললেন, চেষ্টা করতে দোষ কি রে? রজতকান্তি আবার শূন্যে তাকান, ভাবেন, হ্যাঁ, চেষ্টাই তো করে মানুষ, বেশ সময় কেটে যায়। আমার কোনো চেষ্টাই নেই। হঠাৎ তার খেয়াল হয়, আচ্ছা, এই যে ছেলেটা বাড়িতে এসেছে, ওর উদ্দেশ্য কি? কিসের চেষ্টায় এসেছে ছেলেটা? কেয়া ভেতর থেকে ডাকেন, তোমরা খাবার টেবিলে এসো, এখানেই সব দিচ্ছি। সুধাময়ী মোহনকে বলেন,
যাও বাবা, ভিতরে যাও। আপনি যাবেন না? আমি মুড়ি টুড়ি কিছু খাবো, এখানেই খেয়ে নেব। সুধাময়ী বাদে সবাই ভিতরে যায়। টেবিলে প্রত্যেক প্লেটে গরম পকোড়া। কিয়া বললেন, নাও সবাই খেয়ে নাও, চা দিচ্ছি। মোহন অবাক হয়, এত তাড়াতাড়ি এত কটা পকোড়া ভাজা হয়ে গেল। বাইরে শাড়িও বদলে ফেলেছেন। একেই বোধহয় বলে গৃহকর্মে নিপুণা। ইলোরা বোধহয় এত কিছু পারবে না। ওর মায়ের মতন এরকম চটপটেও একেবারেই নয়। মোহন একবার ভাবল এই বিষয়ে খোঁচা মেরে ইলোরাকে কিছু বলে। তারপর ভাবল দরকার নেই বাবা, মা মেয়ের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত বেঁধে যাবে। শাশুড়ির জন্য একটা প্লেট নিয়ে বারান্দার দিকে গেলেন কেয়া। মোহনকে জিজ্ঞাসা করল ইলোরা, তুমি আগে কখনো সমুদ্র দেখেছ? হ্যাঁ, বেশ কয়েকবার। তুমি? না, সমুদ্র কখনো দেখিনি, পুরীতেও কখনো যাইনি। লোকে বলে সমুদ্রে নাকি দোতলা সমান ঢেউ ওঠে। উদয়, তুমি দেখেছ সমুদ্র? দেখেছি। কোথাকার? ক্যালেন্ডারের। ওরা তিনজনেই হাসছে। এদিকে রজতকান্তি চুপ। কেয়া এলেন। কি হয়েছে রে, এত হাসাহাসি কেন? ইলোরা হাত দিয়ে পেট চাপে হাসতে হাসতে বলল, মা, ভাই না। বলে আবার হাসতে থাকলো। কি আর ভালো লাগে, অনেকদিন পর তার সন্তানরা প্রাণ খুলে হাসছে। এই বাড়ি থেকে হাসি প্রায় উবেই গেছে। মোহন বলল, কাকিমা, আপনি তো খেলেন না? আমার আছে কিচেনে, দাঁড়াও চা নিয়ে আসি। উদয় বলল, মা, আমি পড়তে বসছি, আমার চাটা ওখানেই দিও। উদয় উঠে যায়। রজতকান্তিও নিঃসারে উঠে পড়েন। কাঠের পুতুলের মতো বারান্দার দিকে চলে যান। ভদ্রলোকের উপস্থিতি মোহনকে বেশ অস্বস্তিতে রেখেছে। উনি মোহনকে কতটা পছন্দ করছেন, আদৌ করছেন কিনা বুঝতে পারছে না মোহন। মোহনের মুখ দেখে ইলোরা সম্ভবত বুঝতে পারে ওর মনের অবস্থা। বলল, কি হলো, বাবার কথা ভাবছ? হ্যাঁ। ভেবো না। তুমি যদি বাবার সামনে এখন আমায় কিসও করো, বাবা এরকমই নির্বিকার থাকবে। এটাই বাবার রোগ। বাবা নিজেকেই ভুলে যায়, সেলফ আইডেন্টিটি হারিয়ে ফেলে। কেয়া চা নিয়ে এসেছেন। ট্রেতে 3টে কাপ টেবিলে নামিয়ে বাকি চা অন্যান্যদের দিতে গেলেন। মোহন অবাক হয়ে তাকিয়ে থাকে ইলোরার দিকে। ওপর নরম শরীর দেখে বোঝা যায় না ওর মনের মধ্যে এই বয়সেই এক অভিজ্ঞ বৃদ্ধার পাকা বসবাস। পথে ঘাটে, স্কুল কলেজে কত সুস্থ স্বাভাবিক মেয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের কত স্বপ্ন, অ্যাম্বিশন। যেমন আইভির সঙ্গে অনেক দিন দেখা হয়নি মোহনের। কি করছে কে জানে। ডাক্তার ছেলেটাকে বিয়ে করেছে কি? আইভির জীবনে বাঁচার হাতছানি আছে। ভালোভাবে বাঁচতে চাওয়া তো অপরাধ নয়। মোহন মনে মনে ওকে ক্ষমাই করে দিয়েছে। কেয়া ফিরে এলেন টেবিলে। বললেন, তাহলে মোহন, টিকিট করতে দিয়ে দিচ্ছি। দিন 15 আগে টিকিট পাওয়া যাবে বলে মনে হয় না। 1 সপ্তাহের ট্যুর। আমি ভাবছি যদি ইতিমধ্যে আমার জয়েনিং লেটার এসে যায় তাহলে তো যেতে পারবো না। দেখো না কি হয়, বাড়িতে বলেছ তো? মোহন মিটিমিটি হাসে, ভাবে বলে দেবে ইলোরার বাড়িতে পৌঁছে যাওয়ার কীর্তি। ইলোরা ইশারায় মানা করে। কেয়া কি ভেবে আবার বলে ওঠে, আমার মনে হয় আমাদের সঙ্গে পুরী যাওয়ার আগে তোমার বাড়িতে একবার যাওয়া উচিত। কার্সি ভিজিট। বাড়ির লোকেরও জেনে রাখা ভালো যে কারা তাদের ছেলেকে নিয়ে বেড়াতে যাচ্ছে, তারা কীরকম লোক। তবে তুমি যেতে না বললে কি করে যাই বলো তো? মোহন বোঝে কাকিমা বুদ্ধি করে তাদের বাড়ির সঙ্গে সম্পর্ক পাতাতে চাইছেন। খুবই বুদ্ধি ধরেন মহিলা। এখনো পর্যন্ত সরাসরি কোনোদিন মোহনকে জিজ্ঞাসা করেননি ইলোরা সম্পর্কে সে কি ভাবছে। মোহন বলে, হ্যাঁ, কবে যাবেন বলুন? আমার বৌদি খুব মিশুকে, আপনার ভালো লাগবে। আর দাদা বৌদি আমার বন্ধুর মতন। আমাদের বাড়িতে কোনো গার্জেন নেই, আমরা নিজেরাই নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নিই। যাব, শাশুড়ি একটু সুস্থ হয়ে নিন, ওকে সঙ্গে নিয়েই যাব। ইলোরার বাবাকে তো দেখেছ, ওকে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। এর মধ্যে ওদের চা খাওয়া হয়ে গেছে। কেয়া বললেন, যা না ইলোরা, ওকে নিয়ে আমাদের ছাদটা দেখিয়ে নিয়ে আয়। ইলোরা একটু চমকে ওঠে। মাকে কিছু ইঙ্গিত করল। মা আর বিমান কাকুর ছাদ মা আজ ছেড়ে দিতে চাইছে।
মা যে ঠিক কতটা বুদ্ধি ধরে ইলোরা বুঝতে পারছে না, তবে এটা বুঝে মা অনায়াসে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারত। মোহনকে বলে, চলো। ওরা ছাদে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সিঁড়ির মুখে এসে ইলোরা মোহনকে বলে, এটা কিন্তু নরকের পথ। মানে? ওঠো, বলছি। সিঁড়িতে উঠতে উঠতে ইলোরা ভাবে মা কি সত্যি এত হতাশ হয়ে পড়েছে তার বিয়ে নিয়ে। মোহনকে ক্রমশ এক ফাঁদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যাতে বেরোতে না পারে, অথবা মা এবার থেকে হয়তো নিজের যৌবন মেয়ের মধ্যেই দেখতে চাইছে। ইলোরা মনে মনে মাকে বলে, মা, আমি কি তোমার মতো অত সুন্দরী? তোমার মতন আকর্ষণ ক্ষমতা কি আমার আছে? ওরা ছাদে উঠে আসে। অর্ধেক ছাদ ফাঁকা, পাঁচিল পর্যন্ত নেই, আর আধখানা অংশে দুটো ইনকমপ্লিট ঘর, ছাদ নেই। আশেপাশের বাড়ি থেকে অল্প স্বল্প আলো এসে ছাদটাকে আলোকিত করেছে। মোহন আকাশের দিকে তাকায়। ঘোলাটে আকাশ, তবে সপ্তর্ষি দেখা যাচ্ছে। মোহন সিগারেট ধরায়। মোহন জানতে চাইল, নরকের পথ বললে কেন? এই যে ছাদহীন ঘর দুটো দেখছো, এই ঘরগুলো আমার মায়ের সমাধিক্ষেত্র। কি কি পাগলের মতো বকছো? তুমি কিন্তু আবার আমায় পাগল বললে। মা আর বিমান কাকু প্রায় সন্ধ্যেতেই এই ঘরেই উঠে আসে। প্রায়ই মা আমার কাছে মরে যায়। মোহনের যাবতীয় কষ্টের অভিজ্ঞতা ম্লান হয়ে যায় ইলোরার কষ্টের কাছে। মোহন বলে ওঠে, কি কি বলছো তুমি? কি করে এত বিদ্বেষ নিয়ে একসঙ্গে থাকো? আর তো থাকতে ইচ্ছে করে না। জানো মোহন, আজ তোমাদের বাড়ি থেকে আমার আসতে ইচ্ছে করছিল না। একদিন দেখো, নিজের মাথায় নিজেই সিঁদুর দিয়ে তোমার বৌদির পাশে বসে রান্না করব। তুমি অফিস থেকে এসে অবাক হয়ে যাবে। চুপ করো, চলো নিচে চলো, এখানে আমারও ভালো লাগছে না। ওরা সিঁড়ি দিয়ে নামতে থাকে। সিঁড়ির নিচে পায়চারি করছেন রজতকান্তি। কি করে জানি টের পেয়েছেন ওপরে ইলোরারা গেছে। তারপর থেকেই একটা অস্বস্তি টের পাচ্ছেন। খালি মনে হচ্ছে কোথাও কোনো ষড়যন্ত্র চলছে, বাঁধ ভাঙার ষড়যন্ত্র। দামোদর, শিলাই, দ্বারকেশ্বর নদী প্রায়ই ভাসিয়ে দিত রাজকৃষ্ণের জমিদারি। ফসলের জমিতে বালি পড়ে থাকত মাসের পর মাস। বেশ তেতো মন নিয়ে ইলোরাদের বাড়ি থেকে বেরিয়ে এলো মোহন। রাত প্রায় 9টা বাজে। তবে এখন বাড়ি যাবে না, সাধুঘাটে যাবে। আড্ডা না মারলে মাথা ফাঁকা হবে না। আড্ডার সাবস্টিটিউট আর কিছু হয় না। যেসব মানুষ আড্ডা মারে না তারা বোধহয় বুট পরেই রাতে শুতে যায়। ইচ্ছে করেই ঘড়িবাড়ির রাস্তা এড়িয়ে মোহন অন্য গলিতে সাইকেল ঢুকিয়ে দেয়। তার তো কোনো দায় নেই এই ঘড়িবাড়ি আর ইলোরাদের সাংসারিক জটিলতার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলার। এইসব ঝুটঝামেলা এবার থেকে এড়িয়ে যাবেই ঠিক করল মোহন। চারপাশে কত আনন্দ পড়ে আছে। পার্কে, সায়েন্স সিটিতে, সিনেমায়, থিয়েটারে কত লোক যাচ্ছে, হাসছে। ভিড়ের মধ্যে দু একটা প্রেমও হয়ে যাচ্ছে। ওইসব উৎসবের বাইরে কেন পড়ে থাকবে মোহন? একটা চাকরি দরকার ছিল, তাও তো তার হয়ে গেছে। আইভি ঠিকই বলতো, মোহন প্র্যাকটিক্যাল হ। একটাই জীবন, যতটা পারিস নিজেকে মেলে ধর, কেরিয়ার বানা। বাইরে বিশাল জগৎ অপেক্ষা করছে। মোহন ভাবে, ওই জগতের কারিগর কারা? বাবুপালরা। আইভির নির্দেশিত জগতে যেতে গেলে মোহনকে অনেক কিছু ভুলতে হবে, অনেক জীবন ভুলতে হবে। মোহন বোধ করে ওর জীবন একটা নয়, অনেক। শৈশব জীবন, স্কুল জীবন, খেলাধুলোর জীবন, আড্ডার জীবন, প্রেমের জীবন, খণ্ড খণ্ড প্রচুর জীবন একটার সঙ্গে একটা জড়িয়ে গেছে। মনে পড়ে খুব ছোটবেলায় বাবার হাত ধরে রাজনগরের গঙ্গার ঘাট, লাইব্রেরি, ঘড়িবাড়ি এসব ঘুরে বেড়াতো মোহন। এখন মনে হয় সেই শৈশবকালটা কখন যেন বাবার হাত ছাড়িয়ে ঘড়িবাড়ির মধ্যেই ঢুকে গেছে, আর বেরোতে পারেনি। ঘাটে পৌঁছে গেছে মোহন। প্রচুর বন্ধু জমা হয়েছে। মোহনকে দেখে বন্ধুরা বলে ওঠে, ওই তো এসে গেছে। ঘাটে এসে বসতে বসতে মোহন শোনে সুজয় বলছে, জানিস সাধু পালিয়ে গেছে। কেন? ভয়ে মন্দিরের ফাটল আরও বাড়ছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। গলার অবস্থা একটু খারাপ থাকায় আপনাদের হয়তো অন্যরকম শোনাতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী।
কিন্তু আমি চেষ্টা করছি খুব দ্রুত আমার অরিজিনাল ভয়েসটাকে ফিরিয়ে আনার। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই জানাবেন। নমস্কার, খুব ভালো থাকবেন।